কাজে সকলকেই আমাদের 13 তারিখের যে কর্মসূচি সেটা সফল করতে হবে, লকডাউন কর্মসূচি, এবং সাথে ইউনুসকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে এবং তার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তার জন্য যা কিছু আছে যেভাবে হোক সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে যেখানে আছেন সেখান থেকে আপনাদেরকে একজনে বা হাজার জনে জড়ো হয়ে প্রতিবাদ জানাতে হবে যে একটা ক্যাঙ্গারু কোর্টে, একটা সাজানো আদালতে শেখ হাসিনার বিচারের রায় ঘোষিত হতে যাচ্ছে, এর প্রতিবাদ জানাতে হবে। এবং কিন্তু আওয়ামী লীগের একযোগে 1 লাখ বেলুন উড়ানোর কর্মসূচির কথা জানতে পেরে নড়ে চড়ে বসেছে সরকার। সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে ব্যারাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত থেকে তড়িঘড়ি করে সরে আসতে বাধ্য হয়েছে। অনলাইনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ব্যাপক প্রচারের সাথে ঢাকার কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা এবং পুলিশের ব্যাপক প্রস্তুতি 13ই নভেম্বর নিয়ে যে সরকারের শঙ্কা বাড়ছে সেটির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই 3 দিনে আওয়ামী লীগ আবার সারা দেশে নানা ধরনের কর্মসূচি পালন করবে। 13 তারিখে তারপরে লকডাউন পালন করবে এবং সবকিছুই ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ ঘোষণা অথবা রায় ঘোষণা যে কোনো একটা হওয়ার পরিপ্রেক্ষিতে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই সবাইকে বলছি, সবাই ধৈর্য সহকারে আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এইমাত্র আমি খবর নিলাম, ঢাকায় শাহবাগে শিক্ষকরা আন্দোলন করছিল, সেখানে তারা গুলি চালিয়েছে, 19 জন গুলিবিদ্ধ আহত, 56 জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, শিক্ষক সমিতির সভাপতি সহ সবাইকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। শিক্ষকরা তাদের দাবি নিয়ে এসেছে, ঠিক আছে, আলোচনা করে সমাধান করুক। সেই নারী পুরুষ নির্বিশেষে শিক্ষকদের উপরে এই জুলুম অত্যাচারকে আমরা তীব্র নিন্দা জানাই, ঘৃণা জানাই, এবং যারা এই সমস্ত হামলা করেছে, গুলি করেছে, তাদের শাস্তি দাবি করি। এবং আমার মনে হয় এটা সকল শ্রেণী পেশা যারা আছে প্রত্যেকের প্রতিবাদ করা উচিত। এর আগে প্রাইমারি স্কুলের শিক্ষকরা যখন আন্দোলন করলো, সেই ছোট শিশু বাচ্চা করে ওই অবস্থায় গরম পানি মারলো। মাদ্রাসার শিক্ষকরা আন্দোলন করলো, সেখানে গুলি করে 2 লাশ গুম করে ফেললো। এই যে মুন্সিগঞ্জে আবার এক নেতা বললেন তার ছেলেকে ধরে নিয়ে গেছে আর তার লাশটাও পেলো না, তাকে গুম করে ফেলেছে। আজকে আবু সাইদ থেকে শুরু করে যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে এগুলি তো ইউনুসের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করা। আমরা কেন হত্যা করতে যাবো ছাত্রদের? জুলাই 15 তারিখ পর্যন্ত যখন আন্দোলন করছে তাদেরকে একটা টোকাও লাগতে দেয়নি। যখন আগুন দিয়ে পোড়াতে শুরু করলো ঘর বাড়ি মেট্রো রেল সব, এমনকি পদ্মা সেতুতে যেহেতু হামলা করছে, ফ্লাইওভার, বিটিভি ভবন, সেতু ভবন, সড়ক ভবন সব নাকি আমি করিয়েছি। তো আমি যদি করাই তাহলে এই যে তাদের সমন্বয়ক, তারপরে শিবিরের এবং জামাতের নেতা, ঢাকা দক্ষিণের জামাতের সেক্রেটারি তো বলেই দিল যে গণভবনকে তারা আসতে চেয়েছিল আমাকে টার্গেট করে, কারণ আমাকে না মারলে নাকি তাদের ক্ষমতায় থাকা যাবে না। সেই উদ্দেশ্যে আসতে তো সে স্পষ্ট বলে দিচ্ছে। আর বিভিন্ন ভবনে যে আগুন দিয়েছে বা জ্বালিয়েছে, বিটিভি ভবনতে জ্বালানো, সে তো যেই খুব গর্ব করে বললো যে সে কোথায় কীভাবে আগুন দিয়েছে। আর এক সমন্বয় বললো মেট্রো রেল আর আগুন দেওয়া। তারপর 2 জন আবার পুলিশকে হেলমেট পরেনি দেখে পুলিশজন ধরলো, বলে দিল পুলিশকে মেরে ঝুলিয়েছিলাম তো ওদেরকে আবার ঝুলাবো। তাহলে যারা করছে তারাই তো গর্ব করে বলে যাচ্ছে, আর বলার সুযোগটা দিয়েছে এই জন্য যে এদেরকে ইন্ডেমনিটি, দায় মুক্তি দেওয়া হয়েছে। এইরকম অরাজকতা দেশে কেউ দেখেনি। আর আওয়ামী লীগের যে নেতাকর্মী, আমাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা, এখানে মানে নারী পুরুষ নির্বিশেষে সবাই, এমনকি ছোটো শিশু পর্যন্ত, 13 বছরের ছেলে, 14 বছরের ছেলে, তাদেরকেও ধরে নিয়ে যায়, তাদেরকেও মামলা দিয়ে দেয়। আর লেখাপড়া তো করতেই দিচ্ছে না, কাউকে পড়াশোনা করতে দেবে না, পরীক্ষা দিতে দেবে না। আওয়ামী লীগ হয়েছে থেকে পড়াশোনা করতে দেবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। তিনি স্বাধীন করেছিলেন বলেই আজকে সবাই এই বিভিন্ন পদে বসতে পেরেছে। আর সেখানে আজকে সেই দল, যে দল সারা জীবন সংগ্রাম করে, রক্ত দিয়ে, জেল জুলুম অত্যাচার সহ্য করে এই দেশটাকে স্বাধীন করলো, সেই দলই থাকতে দেবে না। আওয়ামী লীগ ভেসে আসা দল না, আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত রাজনৈতিক দল এবং বারবার নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। ইউনুসের মধ্যে ওই ডাকাতি করে, জঙ্গিদের নিয়ে, খুনি, হত্যাকারী, ডাকাতি এদেরকে নিয়ে ক্ষমতায় আসে নাই। ক্ষমতা দখল করে নিয়ে সে ভেবেছে দুনিয়াটা একেবারে যেন পাকা একটা কমলা লেবু ছিঁড়ে ছিঁড়ে খাবে। সেটা আর হচ্ছে না, এখন সব দরজা বন্ধ। আর তার রাষ্ট্র পরিচালনার কোনো যোগ্যতাই নাই, চরম একটা অপদার্থ। আজকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে সবভাবে দেশটা ধ্বংস করছে। আইন শৃঙ্খলার পরিস্থিতি এতই খারাপ যে কোনো মানুষ, কোনো পরিবারের কোনো নিরাপত্তা নাই। এখানে দলমত না, সাধারণ মানুষের জীবনেই নিরাপত্তা নাই। না নিরাপদে রাস্তায় চলতে পারে, না ঘরে ঘুমাতে পারে। যে কেউ যে কোনো সময় যে ঘরের মধ্যে ঢুকতে পারে, কোনো লেহাজ তমিজ আদব কায়দাও নাই। আজকে কী দুর্ভাগ্য আমাদের যে যারা আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে সেই সেনাবাহিনীর সদস্যদের পর্যন্ত আইসিটিতে তাদের মামলা হয়। আমি তো আমাদের আর্মি চিফকে শুরুতেই যখন একেবারে শুরুতে আমি বলেছিলাম
যে এদের বিচার এখানে হতে পারে না। যেখানে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি সেখানে কীভাবে এই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী যারা তাদের বিচার করবে, তাদের অপরাধটা কী? পুলিশের এই প্যানিকের, পুলিশের এই আতঙ্কের, অপ্রস্তুত অবস্থার একটা বড় কারণ যে সেনাবাহিনীর 50% সদস্যকে এর আগের সপ্তাহের কোর কমিটির বৈঠকে, মানে এর আগের মঙ্গলবারের কোর কমিটির বৈঠকের পর সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয় এবং বুধবারেই 50% সদস্য সেনাবাহিনীর যারা মোতায়েন ছিল তাদের 50% সদস্য সরে গেছে। এখন পুলিশ বলছে তারা কি করে আওয়ামী লীগের এত একটা বড় কর্মসূচির সময়ে, এবং যে সময়ে জামায়াতে ইসলামী সহ ইসলামিক দলগুলোও বলছে তারাও নাকি রাজপথে নেমে আসবে, এবং বিএনপির এমপি প্রার্থীরা এবং এমপি প্রত্যাশীরা, মানে প্রার্থিতা প্রত্যাশী ব্যক্তিরা সারা ঢাকা শহর জুড়ে মিছিলের পর মিছিল করছেন, এমন সময়ে পুলিশের ওপরেই সব দায়িত্ব দিয়ে ফেলে 50% সেনা সদস্য কেন সরিয়ে নেওয়া হলো, এই সিদ্ধান্ত ঠিক সিদ্ধান্ত হলো কিনা আতঙ্কিত পুলিশ বাহিনী সে কথা স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে বলার পর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন প্যানিক হওয়ার কিছু নাই, সেনাবাহিনী যেমন মোতায়েন ছিল তেমনই মোতায়েন থাকবে। তা তো নিশ্চয়ই, সেনাবাহিনী তো গত বুধবার থেকেই 50% কম সংখ্যায় মোতায়েন আছে, কাজেই ঠিক তেমনি মোতায়েন থাকবে, কথাটুকু বলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এই নিয়ে আতঙ্কের কিছু নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা একটা কথার ফাঁকি ঝুঁকি দিতে চেয়েছেন বটে যে সেনা তো মোতায়েন আছেই, এই নিয়ে আতঙ্কের কিছু নাই, কিন্তু সেনাবাহিনীর 50% যে সরে গেছে এ বিষয়ে পুলিশ বাহিনীর কোনো সন্দেহ নাই, কারণ সেই আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকের পর এই চিঠি যে সেনা সদর দফতরে গিয়েছিল, বুধবার যখন সেনা সদর দফতর থেকে একটা সংবাদ সম্মেলন করা হয় তখন কিন্তু সে কথা জিজ্ঞেস করা হয়েছিল সেনা কর্মকর্তাকে, এবং সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন স্পষ্টতই বলেছিলেন যে তাদের কাছে এই সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে সাময়িকভাবে প্রত্যাহারের বিষয়ে চিঠি চলে এসেছে, এবং তিনি বলে দিয়েছিলেন যে প্রত্যাহারের বিষয়ে আমরা চিঠি পেয়েছি এবং সে অনুযায়ী আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। কারণ আমার দেশ পত্রিকা তখন সেই খবর দিয়ে স্পষ্টতই বলেছিল যে মাঠ থেকে কেন 50% সদস্য সরিয়ে নেওয়া হচ্ছে, এবং তারা জানিয়েছিল যে সেনা সদর দফতর থেকেই কিন্তু এই অনুরোধ করা হয়েছে। আমি তো আপনাদের বলেছি যে জেনারেল ওয়াকারুজ্জামানের বারবার অনুরোধ, ইউনুস সরকারের ডক্টর ইউনুস সহ প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের বারবার অনুরোধ সত্ত্বেও সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরা কিছুতেই এই অনির্দিষ্ট সময়ের জন্য এত সেনাবাহিনীকে বাইরে রেখে দিতে, ব্যারাকের বাইরে রেখে দিতে আর রাজি হচ্ছিলেন না, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা বিচারাচার শুরু হওয়ার পরে। এবং সেই অভিমান, হতাশা, ক্ষোভ এসব থেকে সেনাবাহিনীর অর্ধেক সদস্য তারা সরিয়ে নিয়েছেন। আমার দেশ পত্রিকা স্পষ্টভাবে লিখেছে যে সেনাবাহিনীর 50% সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার অনুমতি চেয়ে প্রধান উপদেষ্টার দফতরে চিঠি দিয়েছিল সেনা সদর দফতর 5ই নভেম্বরেরও আগে। কাজেই এখন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন কই সেনাবাহিনীর 50% তো কমে নাই, সেনাবাহিনী সম্পূর্ণতই মোতায়েন আছে। হ্যাঁ, 50% কমার পর যে 50% আছে সেটা মোতায়েন আছে, এবং সেই মোতায়েনের কথা বলে তিনি পুলিশ সদস্য সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাকি বাহিনীগুলোকে একরকমের আতঙ্ক থেকে বেরিয়ে আসতে আহ্বান জানাচ্ছে। রোববার দিনের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকের মূল বিষয় হয়ে উঠেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে চাঙা করা, তাদের মনোবল চাঙা করা, এবং স্বরাষ্ট্র উপদেষ্টার বলা যে সব ঠিক আছে, নিজেরাও আতঙ্কিত হওয়া যাবে না, জনগণকেও আতঙ্কিত হতে দেওয়া যাবে না। কিন্তু আতঙ্কের কারণটা যে কি, মানে আওয়ামী লীগ ঝটিকা মিছিল তো প্রত্যেক দিন করছে, মানে গ্রেফতারের পর গ্রেফতার হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো পুলিশকে হাই অ্যালার্টে থাকতে বলেছেন, একেবারে কঠোর সতর্ক থাকতে বলেছেন, এবং বলেছেন সর্বোচ্চ পরিমাণে গ্রেফতার করতে। সর্বোচ্চ পরিমাণ গ্রেফতার পুলিশ চালিয়ে যাচ্ছে, কিন্তু ঝটিকা মিছিল ঢাকা সহ ঢাকার বাইরে সারা বাংলাদেশের কোথাও বন্ধ হচ্ছে না। লকডাউন কর্মসূচির দিন মানে 13 তারিখ আওয়ামী লীগ ঠিক কি করে ফেলবে, ওটা আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে শুরু করে কোথাও গেলে সেভাবে স্পষ্টভাবে বোঝা যায় না। তারা শুধু বলছে যে যেখানে আছেন সেখান থেকেই আপনাদেরকে একজনে বা হাজার জনে জড়ো হয়ে প্রতিবাদ জানাতে হবে যে একটা ক্যাঙ্গারু কোর্টে, একটা সাজানো আদালতে শেখ হাসিনার বিচারের রায় ঘোষিত হতে যাচ্ছে, এর প্রতিবাদ জানাতে হবে। এবং 10 তারিখ থেকেই নাকি আওয়ামী লীগ এই তাদের কর্মসূচি আরো জোরদার করবে। এখন পুলিশ রোববার দিনেও ঘোষণা দিয়েছে যে তারা নাকি বিরাট পরিকল্পনা আওয়ামী লীগের বের করে ফেলেছে, 25 জন নেতাকর্মীকে তারা গ্রেফতার করেছে একদিনে, এবং তারা বিরাট পরিকল্পনা বের করেছে, ফাঁস করে দিয়েছে। এবং বিভিন্ন সংবাদ মাধ্যম দেখলাম আওয়ামী লীগের বিরাট পরিকল্পনা ফাঁস এরকম একটা সংবাদ শিরোনামও করছে। সেই সংবাদের ভেতরে ঢুকলে জানা যায় যে আসলে আওয়ামী লীগ 1 লক্ষ বেলুন ওড়ানোর একটা কর্মসূচির পরিকল্পনা করছিল। যারা গ্রেফতার হয়েছেন, যেই 25 জন, যাদের আবার ছবি এখন সরকার ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফে গ্রেফতারকৃতদের ছবিগুলো ব্লার করে দেওয়া হচ্ছে। সম্ভবত সরকার এই এফেক্টও টের পাচ্ছেন যে এত হামলা মামলার পরে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, মানে এমনকি শহীদ রাসেল স্মৃতি পরিষদের কর্মীরাও দেখা যাচ্ছে মাঠে নেমে এসেছেন। এই যে নারী সংগঠনের কর্মী, শ্রমিক সংগঠনের কর্মী, যুব সংগঠনের কর্মী, সবাই মাঠে, নারী পুরুষ সকলে মাঠে। এই অবস্থায় পুলিশ বোধহয় এমন একটা এফেক্টও টের পাচ্ছেন বা মনে করছেন যে যাদের ছবি ছাপা হচ্ছে গ্রেফতার হওয়ার পরে, তাদের হয়তোবা এক ধরনের প্রভাব পড়ছে, বীরের প্রভাব পড়ছে, যেই বিরচিত প্রভাবের ফলে অন্য নেতাকর্মীরা আগ্রহী হয়ে পড়ছেন আন্দোলনে যোগ দিয়ে গ্রেফতার হতে। সে কারণেই সম্ভবত
পুলিশ ওই ছবিগুলোকে এখন আবছা করে দেওয়া শুরু করেছে। তো উপদেষ্টা মাহফুজ আলম গত সপ্তাহে বলেছিলেন যে আগামী সপ্তাহে শেখ হাসিনার মামলার রায় হবে, এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যখন বলেছেন যে 13 তারিখে একটা মামলার রায় হতে পারে, এই দুই উপদেষ্টাই তো মূলত সরকারের বিভিন্ন কলকাঠি নাড়ান। এই দুই উপদেষ্টা যখন বলছেন তখন আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে 13 তারিখে রায় ঘোষণা হয়েও যেতে পারে। এরকম একটা প্রেক্ষাপটে আওয়ামী লীগের যে লকডাউন ঘোষণা সেটাকে নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। আবার এই আদালতে যে বিচার চলছে সেই বিচারের ব্যাপারগুলোকে শেখ হাসিনা এটা মিথ্যা বানোয়াট, সরকারের উদ্দেশ্য প্রণোদিত, এবং প্রসিকিউশনের যিনি চিফ প্রসিকিউটর তাকে জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছে, এরকম কথাও তিনি বিভিন্ন সাক্ষাৎকারে নিজের লেখায় বলেছেন। গতকালকেই আমরা তার একটি লেখা নিয়ে আলোচনা করেছিলাম। আমেরিকা এবং ইংল্যান্ড ভিত্তিক যে জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা দ্য উইকে শেখ হাসিনা প্রথমবারের মতো গত 15 মাসে প্রথমবারের মতো কোনো গণমাধ্যমে নিজে লিখেছেন। সাক্ষাৎকার তো প্রকাশ হয়েছেই, রয়টার্স, এপি, ইন্ডিপেন্ডেন্ট, এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার সহ বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার প্রকাশ হয়েছে। এখন বিবিসি মাঝখানে যে ধারণাটা দিয়েছে সেটা হচ্ছে যে খুব শীঘ্রই ভিডিও সাক্ষাৎকার, অর্থাৎ সামনাসামনি বসে সাক্ষাৎকার দেওয়ার ঘটনা ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সেরকম একটা মুহূর্তে শেখ হাসিনার যত বক্তব্য, সব বক্তব্য কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কেন্দ্রিক বক্তব্য একই, এবং এটাকে সাজানো নাটক হিসেবে তিনি বলছেন, এবং সেই নাটকটার ব্যাপারে আন্তর্জাতিক জনমত তৈরি করার চেষ্টা করছেন তিনি নিজে সাক্ষাৎকার দিয়ে এবং আন্তর্জাতিক পত্রিকায় লেখালেখি করে। সেরকম মুহূর্তে আমরা দেখছি যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে, বিভিন্ন দেশ থেকে বিচারে যেন স্বচ্ছতা থাকে সেই ব্যাপারটা বারবার সরকারকে তাগাদা দেওয়া হয়েছে। বিচার না হোক, বিচার করা যাবে না, এই কথা কিন্তু কেউ বলেনি। সবাই বলেছে বিচারের স্বচ্ছতা থাকতে হবে। স্বচ্ছতা থাকলে যেটা হবে সেটা সর্বজন গৃহীত হবে। স্বচ্ছতা থাকলে সেটা নিয়ে প্রশ্ন আসবে না। স্বচ্ছতা থাকলে যাকে অপরাধী বলা হচ্ছে, যার বিরুদ্ধে অভিযোগ, তিনি ন্যায় বিচার পাবেন। এই ব্যাপারগুলোই মূলত আন্তর্জাতিক মহল নিশ্চিত করতে চাই। এরকম যে বাস্তবতা, এরকম বাস্তবতায় বিচার স্বচ্ছ হচ্ছে কিনা, যখন কিনা আদালতের একটি ভিডিও ফাঁস হয়ে গিয়েছিল, এবং ফাঁস তো আসলে না, যেটা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়েছিল, একটা অংশ যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো, শেখ হাসিনার পক্ষে যিনি আইনজীবী তার বিচারকের সঙ্গে কথোপকথন এবং শেখ হাসিনার এই বিচার নিয়ে মন্তব্য করা নিয়ে হাসি ঠাট্টা, সেগুলো নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে যে শেখ হাসিনার পক্ষের যিনি আইনজীবী তিনি এই মামলা নিয়ে যেভাবে হাসি ঠাট্টা করছেন বিচারকের সঙ্গে, তখন এই ব্যাপারটাকে সাজানো নাটক, ক্যাঙ্গারু কোর্ট, মিডিয়া ট্রায়াল, অনেক কিছু বলার অবকাশ খুঁজে পাচ্ছেন অনেকে। সেগুলো তো আছে। এরকম একটা মুহূর্তে এনটিভি ব্যাপারটাকে নিয়ে ভালো একটা শিরোনাম করেছে। সেই শিরোনামে প্রসিকিউশনের বক্তব্য স্পষ্ট হয়েছে। সেখানে বলা হচ্ছে শেখ হাসিনার রায় নিয়ে কোনো চাপ নেই প্রসিকিউশন, অর্থাৎ প্রসিকিউশন থেকে বলা হচ্ছে এই রায় নিয়ে তারা কোনো চাপ অনুভব করছে না, এবং আদালতের উপরেও কোনো চাপ নেই। কি বললেন তারা? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এইচ তামিম বলেছেন, জুলাই আগস্টে সংগঠিত মানবাধিকার অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের রায় ঘিরে প্রসিকিউশন কোনো চাপ অনুভব করছেন কিনা, রাজনৈতিক কর্মসূচি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ তিনি বলছেন যে এটা নিয়ে কোনো চাপ, এখানে ভুল লেখা হয়েছে। তিনি বলছেন যে এটা নিয়ে কোনো চাপ নেই, রাজনৈতিক কর্মসূচি এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের সঙ্গে এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ যে কারণে প্রশ্নটা করা হয়েছে যে রাজনৈতিক পরিস্থিতি, এটাকে কেন্দ্র করে ঘোলাটে হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে পুলিশকে রীতিমতো একেবারে যুদ্ধ প্রস্তুতি নিতে হচ্ছে, সেরকম মুহূর্তে কোনো চাপ অনুভব করছেন কিনা তিনি বলছেন যে দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। আদালত একটা বিষয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী ব্যাপারগুলো সেগুলো আলাদা বিষয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ নিয়ে কাজ করছে, তারা এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে। আজকে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এটা বলেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে 13 তারিখে, এজন্য প্রসিকিউশনের প্রস্তুতির কিছু নেই। প্রসিকিউশন কোনো অনিরাপদ বোধও করছে না। মজার ব্যাপার এটা, অনিরাপদ বোধ করছে না। অনিরাপদ বোধ কেন করবে তারা? স্বাধীন দেশে তারা তো নিরাপদই থাকার কথা। আমাদের দায়িত্ব হলো ট্রাইব্যুনাল ও তদন্ত সংস্থা থেকে যেসব অভিযোগ আনা হয় সেগুলো প্রমাণের চেষ্টা করা, সাক্ষ্য উপস্থাপন করা, যুক্তিতর্ক তুলে ধরা। আর ট্রাইব্যুনালের দায়িত্ব হলো যুক্তিতর্ক সাক্ষ্য বিবেচনায় রায় দেওয়া। এর বাইরে প্রসিকিউশনের আর কোনো দায়িত্ব নেই। 13 নভেম্বর রায় হবে বলেছেন একজন উপদেষ্টা, যে কথা প্রথমেই বলেছি। এই প্রশ্নের উত্তরে গাজী তামিম তিনি বলেছেন, আসলে আমাদের সাধারণত যে মামলাগুলো ট্রায়ালে, কোর্টে বা হাইকোর্ট বিভাগে হয় সেখানে রায়ের তারিখ নির্ধারিত থাকে যে আগামী অমুক তারিখে রায়, কিন্তু ট্রাইব্যুনালে এর আগে আমরা দেখেছি যে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। এবার ট্রাইব্যুনাল রায়ের দিন নির্ধারণের জন্য একটি তারিখ রেখেছেন, সেটি 13 নভেম্বর। যারা নিয়মিত প্র্যাকটিস করেন না বা আইন আদালতের সঙ্গে সম্পৃক্ত নন তারা হয়তো একটু ভুল বুঝেছেন। আমি পরিষ্কার করছি যে 13 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ করা হবে। ওই দিন রায় ঘোষণার দিন আমরা জানতে পারবো। অর্থাৎ তিনি নিশ্চিত করছেন যে সেদিন রায় ঘোষণা করা হবে না। এটা একটা নতুন নিউজ। অর্থাৎ দুই উপদেষ্টা, এক উপদেষ্টা না, আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন 13 তারিখে রায় হবে, আর মাহফুজ আলম তিনি বলেছেন আগামী সপ্তাহে রায় হবে, গত সপ্তাহে বলেছিলেন। অর্থাৎ এই উপদেষ্টাদের কথা সেটা সত্য নয়, সেটা দাবি করছেন প্রসিকিউশনের একজন সদস্য।
রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মসূচি সহ রাজনৈতিক উত্তাপ নিয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো কর্মসূচি গ্রহণ করবে, এর জন্য যথাযথ ব্যবস্থা নেবে রাষ্ট্র বা সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই প্রসিকিউশনের সঙ্গে রাজনৈতিক কর্মসূচির কোনো মানে সম্পর্ক নেই। অর্থাৎ মানে ব্যাপারটা যে আলোকে প্রশ্নটা আসলো যে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হতে চলেছে, সেই পরিস্থিতিতে প্রসিকিউশন চাপ অনুভব করছে কিনা। যদিও বল এখন প্রসিকিউশনের কোর্টে নেই, বল এখন আদালতের কোর্টে। প্রসিকিউশনের চাপ অনুভব করার কিছু নেই, চাপ যদি অনুভব করে সেটা আদালত করবেন, কিন্তু আদালতের সেই চাপ অনুভব করা সঠিক হবে না। তবে এই বিচার কার্যক্রম, এই শেখ হাসিনার পক্ষে তার নিজের নিযুক্ত আইনজীবী না থাকা, মানে অন্যদের পক্ষেও আইনজীবী না থাকা, রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এবং সেই আইনজীবীর আদালতে শেখ হাসিনার রায় নিয়ে হাসি ঠাট্টা করা, এরকম অনেক ব্যাপার নিয়ে যে অডিও ক্লিপগুলো সরবরাহ করা হয়েছে সেগুলোর অথেন্টিক ব্যাপার নিয়ে প্রশ্ন থাকা, এই অনেক ব্যাপার নিয়ে অনেকে এই আদালতের কার্যক্রমকে প্রশ্নবোধক চিহ্ন আঁকতেই পারেন, সেটা ভিন্ন বিষয়। মানে এর আগেও আমরা দেখেছি এই আদালতে যখন আওয়ামী লীগের সময় যুদ্ধাপরাধীদের মামলার মানে কার্যক্রম চলেছে, তখন এখনকার যিনি চিফ প্রসিকিউটর, যিনি শেখ হাসিনার বিরুদ্ধে চিফ প্রসিকিউটর, তিনি ছিলেন যুদ্ধাপরাধীদের পক্ষে আইনজীবী। তিনি বিভিন্নভাবে বলেছেন যে এই মামলা ঠিকভাবে চলছে না, কার্যক্রম ঠিকভাবে চলছে না, সরকার সাজানো নাটক করছে। এখন নিশ্চয়ই তিনি যখন চিফ প্রসিকিউটর, তখন তার ব্যাপারগুলো মাথায় রাখা উচিত যে তিনি যে পয়েন্টে ব্যাপারগুলোকে আগে এই আদালতে নাটক বলেছিলেন, মিডিয়া ট্রায়াল বলেছিলেন, ক্যাঙ্গারু কোর্ট বলেছিলেন, এখন যেন সেরকম কোনো ব্যাপার না হতে পারে। 2 নভেম্বর তারা ঢাকা শহর লকডাউনের ডাক দিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের একটি ভিডিও বার্তা অনলাইনে প্রকাশ হওয়ার পর থেকে উত্তেজনা বেড়েছে। এই কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এখন সর্বোচ্চ পর্যায়ে। 13 নভেম্বর রায় ঘোষণার তারিখ ঠিক করাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচিটি আইনি নিষেধাজ্ঞা সত্ত্বেও দলটির সাংগঠনিক ক্ষমতা প্রদর্শনের একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেছেন, লকডাউন নিয়ে সরকারের কোনো শঙ্কা নেই, তবে নিরাপত্তা সংস্থাগুলোর অভ্যন্তরীণ বিশ্লেষণ ভিন্ন চিত্র তুলে ধরে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা দৈনিক যুগান্তরকে বলেছেন, আইনি নিষেধাজ্ঞার সত্ত্বেও দলটির রাজনৈতিক শক্তি পুরোপুরি ভেঙে যায়নি এবং তারা আগের কৌশল বাদ দিয়ে এবার নতুন কিছু করতে চায়, এমন ইঙ্গিত বা আভাস পুলিশ এরই মধ্যে জানতে পেরেছে। ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ পুলিশ কমিশনার পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 10 থেকে 12 নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সহ রাজধানীর বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা 1 লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করেছে। বিজ্ঞপ্তিতে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 25 নেতাকর্মীকে গ্রেপ্তার করে ডিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, আগামী 10 থেকে 12 নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সহ রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের স্লোগানযুক্ত 1 লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করেছেন। ডিবির 9টি বিভাগের সমন্বয়ে এই অভিযানটি পরিচালিত হয়। দর্শক, গোয়েন্দাদের আশঙ্কা, 13 নভেম্বরকে ঘিরে আওয়ামী লীগের এমন অভিনব বা নতুন নতুন কিছু কর্মসূচি দেখা যেতে পারে। এসব কর্মসূচির আশঙ্কা সরকারকে ভাবনায় ফেলেছে। বিষয়টি 9 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটিতে আলোচনা হয়েছে। এই বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা আকস্মাৎ জানান, সেনাবাহিনীর কোনো সদস্যকে ব্যারাকে ফেরত পাঠানো হবে না। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর 50% সদস্যকে সরিয়ে নেওয়া হচ্ছে না, সেনারা আগের মতোই মাঠে থাকবে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই মুহূর্তে সেনাবাহিনী আগে যেমন ছিল তেমনই থাকবে, তাদের উঠিয়ে নেওয়া হচ্ছে না। অথচ গত 5 নভেম্বর কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, সেনাবাহিনীর মাঠ পর্যায়ের 50% সদস্যকে বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য সাময়িকভাবে সরিয়ে নেওয়া হবে। একই দিন সেনা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনস ডিরেক্টরেট পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, সেনাবাহিনী প্রত্যাহার সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক এত ঘন ঘন হয় না। এখন পরিস্থিতি বিশেষ করে আওয়ামী লীগের কর্মসূচির কারণেই করতে হচ্ছে। বিশেষ করে গত শুক্রবার রাতে রাজধানীর কাকরাইল এলাকায় প্রধান বিচারপতির সরকারি বাসভবনের বিপরীত দিকে অবস্থিত সেন্ট মেরিজ ক্যাথিড্রাল চার্চে জোড়া ককটেল বোমা নিক্ষেপ করা হয়, যার মধ্যে একটি বিস্ফোরিত হয়। একই রাতে ফার্মগেট ও পুরান ঢাকার কয়েকটি এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আবার গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের কর্মীদের কাছে একযোগে বেলুন উড়ানোর মতো অভিনব কর্মসূচির কথা ফাঁস হওয়ায় সরকারকে সেনা প্রত্যাহার নিয়ে নতুন করে ভাবতে হয়েছে। সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত একই কারণে নিতে হয়েছে। সরকার যে কোনোভাবে 13 নভেম্বর পর্যন্ত অপ্রীতিকর কিছু ঘটতে দিতে রাজি নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, পরিকল্পনা অনুযায়ী 10 নভেম্বর থেকে ঢাকার প্রবেশপথ, হোটেল, মেস ও বিশ্ববিদ্যালয়ের হলগুলোয় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হবে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম খবর আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।